আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা বেশ চমৎকার এবং ভীষণ দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা এবং মূল তথ্যসূত্র অনুযায়ী এর অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। তো চলুন একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই পুরো বিষয়টাকে খুব সহজে বোঝার জন্য আমরা 4টা ধাপে এগোব। প্রথমে জানব আর্থ্রাইটিস কী এবং কেন হয়, এরপর এর 7টি প্রধান ধরন, তারপর লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা, আর একেবারে শেষে থাকছে চিকিৎসকের কিছু অত্যন্ত জরুরি সতর্কতা। আচ্ছা, প্রথম পর্ব আর্থ্রাইটিস কী এবং এর কারণ। যে কোনো চিকিৎসার দিকে যাওয়ার আগে সমস্যার মূল জায়গাটা বা এর অ্যানাটমি বোঝাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। তো আর্থ্রাইটিস আসলে কি? ধরুন, ঠিক যেখানে এসে দুটো হাড় মিলিত হচ্ছে, অর্থাৎ জয়েন্ট বা সংযোগস্থলে যখন কোনো প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, তখন সেই মারাত্মক যন্ত্রণাদায়ক অবস্থাকে মূলত আর্থ্রাইটিস বলা হয়। একদম সহজ হিসাব, তাই না? এখন প্রশ্ন হলো, এর লক্ষণগুলো কি কি? প্রচণ্ড ব্যথা, জায়গাটা লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা বা গরম হয়ে যাওয়া, এগুলো হলো একদম সাধারণ উপসর্গ। হাঁটাচলা করাও বেশ কঠিন হয়ে পড়ে। তবে এখানে একটা বেশ ইন্টারেস্টিং বা বলা যায় চিন্তার বিষয় আছে। অনেকেই ভাবেন এটা শুধু বয়স্কদের রোগ, কিন্তু না, অতিরিক্ত ওজন বা আগে হয়ে যাওয়া কোনো সংক্রমণ, যেমন ধরুন ইউটিআই, ইনফ্লুয়েঞ্জা বা এমনকি বারবার হওয়া টনসিলের সমস্যাও কিন্তু পরবর্তীতে জয়েন্টের এই ব্যথা শুরুর ক্ষেত্রে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। চলুন এবার দ্বিতীয় ধাপে যাই। আর্থ্রাইটিসের 7টি প্রধান ধরন। রোগীর ঠিক কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে সেটা ধরতে পারাটা কিন্তু একেবারে ক্রুশাল। প্রথম 4টি ধরন একটু খেয়াল করলেই বুঝতে পারব বিষয়টা কতটা বৈচিত্র্যময়। যেমন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস সরাসরি আক্রমণ করে মেরুদণ্ডের জয়েন্ট আর লিগামেন্টকে। আবার গাউট বা গেটেবাত শুরুই হয় পায়ের বুড়ো আঙ্গুল থেকে এবং ধীরে ধীরে ওপরের দিকে ওঠে, যার পেছনের মূল ভিলেন হল হাই ইউরিক অ্যাসিড। এদিকে জুভেনাইল ইডিওপ্যাথিক হচ্ছে মূলত শিশুদের একটা দীর্ঘস্থায়ী সমস্যা। আর অস্টিও আর্থ্রাইটিস সচরাচর বয়স্কদের হাঁটুর জয়েন্টে বেশি দেখা যায়, যেখানে হাড় ক্ষয় যায় বা কার্টিলেজ নষ্ট হয়ে যায়। এই প্রতিটা ধরন আলাদাভাবে চেনাটা কেন এত জরুরি জানেন? কারণ একটু পরেই আমরা যে হোমিওপ্যাথিক চিকিৎসার কথা জানব, তার জন্য এই নির্ভুল ডায়াগনোসিস একেবারে অপরিহার্য। বাকি 3টি ধরন আরও একটু জটিল। এখানে রিমাটয়েড আর সোরিয়াটিক আর্থ্রাইটিস কিন্তু সাধারণ কোনো হাড়ক্ষয়ের ব্যাপার নয়। এগুলো মূলত আমাদের শরীরের অটো ইমিউন বা নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা উল্টো প্রতিক্রিয়া। সোরিয়াটিক আর্থ্রাইটিসে জয়েন্টের ব্যথার সাথে যুক্ত হয় ত্বকের সোরিয়াসিস রোগ। অন্যদিকে যে কোনো বড় সংক্রমণের পর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস দেখা দিতে পারে, যা আবার অনেক সময় নিজে থেকেই সেরে যায়। আর রিমাটয়েড আর্থ্রাইটিস হলো এমন একটা ভয়ানক অবস্থা যেখানে আমাদের ইমিউন সিস্টেম ভুল করে নিজের সুস্থ টিস্যুগুলোকেই আক্রমণ করে বসে। এবার আসছি সবচেয়ে আকর্ষণীয় পর্বে, তৃতীয় ধাপ, লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হল তথ্যসূত্রটি কিভাবে একদম সুনির্দিষ্ট লক্ষণের সাথে নির্দিষ্ট চিকিৎসার একটা নিখুঁত ম্যাপিং করেছে। চলুন দেখে নিই। অস্টিও আর্থ্রাইটিসে ভোগা বয়স্কদের জন্য এখানে একটা খুব সুন্দর 3 ধাপ বিশিষ্ট হোমিওপ্যাথিক প্রোটোকলের কথা বলা হয়েছে, অনেকটা একটা রুটিনের মতো। প্রথম ধাপে প্রতি 15 দিন অন্তর সকালে খালি পেটে মেডোরিনাম 1 mg নিতে বলা হয়েছে। এরপর ঠিক 1 সপ্তাহ পর থেকে সপ্তাহে 2 দিন করে অস্টিও আর্থ্রাইটিক নোসোট 200 খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর যে দিনগুলোতে এই নোসোট খাওয়া হবে না, সেদিনগুলোতে সিমফাইটাম মাদার টিনচার দিনে 3 বার করে নিতে হবে। এই পুরো রুটিনটা চলবে টানা 2 মাস। আচ্ছা, জয়েন্টের আকারের ওপর ভিত্তি করেও যে ওষুধের পার্থক্য হতে পারে, সেটা কি আমরা ভাবি? সূত্রমতে বড় জয়েন্ট যেমন ধরুন হাঁটু, কনুই, কবজি বা কোমরের ব্যথার জন্য সাজেস্ট করা হয়েছে অ্যাসক্যালপিয়াস সিরিয়াকা 30। আর ঠিক এর উল্টো দিকে আঙুল বা পায়ের বাতার মতো ছোট জয়েন্টগুলোকে টার্গেট করার জন্য সুনির্দিষ্টভাবে ব্যবহার করা হয় কলোফাইলাম 30। মানে পার্থক্যটা কতটা স্পেসিফিক, তাই না? এবার আরও একটা অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষণের দিকে নজর দেয়া যাক। কিছু ক্ষেত্রে দেখা যায় বড় জয়েন্টের সমস্যার সাথে মেরুদণ্ডের নিচের অংশে ব্যথা, হাই অ্যাসিডিটি বা হয়তো এক্সিমার মতো চর্মরোগ সব মিলে একটা বেশ জটিল অবস্থা তৈরি হয়েছে। এই ধরনের একটা কমপ্লেক্স সিচুয়েশনের জন্য তথ্যসূত্রটি খুব স্পষ্টভাবে আরবুটাস অ্যান্ড্রিয়াকনি 30 নামের একটি ওষুধের কথা উল্লেখ করেছে।
এই অংশটা কিন্তু আসলেই দারুণ একটা উদাহরণ যে লক্ষণ থেকে সমাধানের ম্যাপিংটা কতটা নিখুঁত হতে পারে। রোগীর ঠিক কী ধরনের ইনফেকশন আগে হয়েছিল তার উপর ভিত্তি করে ওষুধ নির্ধারণ করা হচ্ছে। গলার সংক্রমণ বা টনসিলের সমস্যার পর যদি আর্থ্রাইটিস হয় তবে বলা হয়েছে স্ট্রেপ্টোকক্সিনাম 200 কথা। ইউরিনারি ইনফেকশন বা ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য ইকোলাই বা কোলিব্যাসিলিনাম 200। আর কোভিডের মতো ইনফ্লুয়েঞ্জার পর জয়েন্টে ব্যথা দেখা দিলে ইনফ্লুয়েঞ্জিনাম 200 ব্যবহারের কথা এই তথ্যসূত্রে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে। আচ্ছা, প্রাথমিক চিকিৎসায় যদি কাজ না হয় বা অন্য কোনো সমস্যা যুক্ত থাকে তখন কি হবে? তারও কিছু ব্যাকআপ প্ল্যানের কথা এখানে বেশ নিরপেক্ষভাবে বলা আছে। যদি আর্থরাইটিসের সাথে সোরিয়াসিস বা দাদের মতো চর্মরোগ থাকে তাহলে রেডিয়াম ব্রোমেটাম 200 ব্যবহারের কথা বলা হয়েছে। আর যদি দেখা যায় যে চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না, মানে প্রগ্রেসটা আটকে গেছে, তখন সেই আটকে থাকা অবস্থা থেকে বের হতে বিকল্প দিনে ব্যাসিলাস মর্গান পিওর বা প্যাটারসন 200 ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কথা বলতে বলতে আমরা এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। চতুর্থ ধাপ, চিকিৎসকের পরামর্শ এবং সতর্কতা। লক্ষণভিত্তিক চিকিৎসার এই আলোচনা যতই বিস্তারিত হোক না কেন, মূল তথ্যসূত্রে কিন্তু একটা মস্ত বড় ডাক্তারি সতর্কতা দেয়া আছে। আর সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নিরাপত্তা। তথ্যসূত্রটি অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করেছে যে এই ধরনের জটিল প্রোটোকলগুলো দেখে কখনোই কিন্তু নিজের চিকিৎসা নিজে করতে যাওয়া উচিত নয়। একদমই না। সঠিক রোগ নির্ণয় এবং এই সুনির্দিষ্ট ওষুধগুলোর পাশাপাশি একটা প্রপার কনস্টিটিউশনাল বা শারীরিক গঠনগত ওষুধের সাপোর্টের জন্য একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা রীতিমতো অপরিহার্য। পরিশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের বেশ গভীরভাবে ভাবিয়ে তোলে। লক্ষণভিত্তিক এবং অত্যন্ত সুনির্দিষ্ট এই হোমিওপ্যাথিক পদ্ধতিগুলো কি তাহলে সমন্বিত জয়েন্ট কেয়ার বা আর্থ্রাইটিস চিকিৎসার কোনো হারিয়ে যাওয়ার সূত্র হতে পারে? এই সুশৃঙ্খল এবং নিখুঁত রূপরেখাটি নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের এই দিকটি নিয়ে আরও বস্তুনিষ্ঠভাবে জানার আগ্রহ তৈরি করে, তাই না? চমৎকার এই বিষয়গুলো জানার এই যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করুন।